আমরা 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল অনেকটা ধ্বংসস্তূপ, যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোটাকে নতুনভাবে মেরামত করতে চাইছি। আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, নির্বাচনী পথযাত্রায় সেখানে যে প্রতিশ্রুতি, তা প্রত্যেকটাই কিন্তু অন্তর্ভুক্ত। আজকে আমার পাশে বছর আছেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা দেখেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনার কিংবা আমাদের সেলিমা রহমান আপা বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার, ওনার কিংবা আমাদের পুরো দলের এবং গণতন্ত্র এবং রাজনৈতিক প্রতিটি দলের যারা রয়েছেন, সাকিব ভাই রয়েছেন, রবিউল্লাহ ভাই রয়েছেন, প্রত্যেকটা গণতন্ত্রকর্মী, রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানে গণতন্ত্রকর্মী সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। যে আকাঙ্ক্ষাটা হচ্ছে এমন বাংলাদেশ যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক সুবিচার থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে। এবং আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে যে একটা উদাহরণ হিসেবে দেখি, সরকারের সবচেয়ে বড় যে সিগনেচার প্রোগ্রাম রয়েছে ফ্যামিলি কার্ড, মাননীয় মন্ত্রীর নেতৃত্বে কিন্তু সেটা ইতিমধ্যে শুরু হয়েছে এবং ভোট প্রদানের পরে হাতের কালি মোচনের আগে কিন্তু সেটা কার্যক্রম বাস্তবায়িত হওয়া শুরু করেছে। আজকে আমাদের এখানে মাধুরী নামা রয়েছেন, উনি কিন্তু প্রতিটি জাতিগোষ্ঠীর প্রতি বিএনপির যে প্রতিনিধিত্বমূলক আস্থা, সেটির প্রতিফলন হিসেবে আজকে সংসদে রয়েছেন। আমরা দেখেছি কৃষকদের জন্য কৃষক কার্ড, যার মূল উদ্দেশ্য ফ্যামিলি কার্ডে যেমন আমাদের নারীদের স্বনির্ভরতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করা হয়, তেমনি কৃষক কার্ডের মাধ্যমে কৃষিবিদকে অর্থনৈতিকভাবে আরো বেশি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে তথ্য ভান্ডার গড়ে তোলা যায়, কিভাবে ওয়েদার বেস ফোরকাস্টিং করা যায়, সেগুলো নিয়ে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। আমরা দেখেছি আমাদের নির্বাচনে বিজয়ী হওয়ার পর সর্বপ্রথম যে ক্যাবিনেট মিটিংটা হয়েছিল, সেখানেই কিন্তু আমাদের কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত ঋণ এবং সুদ মকুব করা হয়েছিল, যেটা আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের দল মত পথের ঊর্ধ্বে উঠে নিশ্চিত করতে হবে যে যেখানে থাকুক না কেন রাষ্ট্রের দিক থেকে যেন সমান সুযোগ দেওয়া হয়। যার কারণে বর্তমান বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ডেমোগ্রাফি রয়েছে, নারী এবং তারুণ্য, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। স্বল্প এই সময়গুলোতে আমরা দেখেছি নির্বাচন ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলো ছিল, তা প্রত্যেকটা বাস্তবায়নের জন্য কখনো প্রি পাইলট, কখনো পাইলট, কোনোটাতে ফেজ 1 ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়। সরকার নির্বাচিত হয়ে আসার পর বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে সবসময় রোজার সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এবং এই প্রথমবারের মতো কিন্তু নির্বাচিত হয়ে আসার পরে সমাজে একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। আমরা দেখতাম প্রত্যেকটা ঈদের সময় শ্রমিকদের অসন্তোষ হয়, অনেক সময় তারা তাদের প্রাপ্য বেতন, বোনাস, বকেয়াটা পান না। সরকারের একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু আমরা ঈদুল ফিতর এবং ঈদ উল আজহা দুই ক্ষেত্রেই আমাদের শ্রমিকরা তাদের প্রাপ্য যে অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো সরকারের তত্ত্বাবধানে এবং শ্রমিক, মালিক এবং সকল প্রতিষ্ঠান এক হয়ে নিশ্চিত করেছে। সরকারের প্রথম যে বাজেট রয়েছে, সেখানে কিন্তু আমাদের তৃণমূলের মানুষের ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে 60টির বেশি প্রোডাক্টে, যেগুলো সকল মানুষের ব্যবহারে নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, চিনি, তেল, আটা থেকে শুরু করে প্রত্যেকটা ট্যাক্স এবং ভ্যাটের পরিমাণ কমানো হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যার কারণে দীর্ঘদিন পর বাজেট দেওয়া হয়েছে, কিন্তু কোনো সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হয়নি। আমরা সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ব জুড়ে দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের একটা সংকট তৈরি হয়েছে। সব জায়গায় তেলের দাম বেড়ে গিয়েছে, অনেক জায়গায় তেলের সংকট হয়েছে। আমাদের কিন্তু আশেপাশে সব দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, দাম বাড়ানো হয়নি, এবং ভোক্তা পর্যায়ে যেন তেলের সরবরাহ মজুদ থাকে সেটি নিশ্চিত করা হয়েছে। এবং তার মূল উদ্দেশ্য ছিল আমাদের খেটে খাওয়া মানুষরা যেন স্বস্তিতে থাকে। কিছুদিন আগে আমাদের গ্যাস নিয়ে কিছুটা সমস্যা ছিল, এবং তার কারণ জানি যে একটা এসএসএল নষ্ট ছিল। অবশ্যই বাংলাদেশে একটা বড় সমস্যা বর্তমানে জ্বালানি, কিন্তু 16 বছরের যে সমস্যা বাস্তবিকভাবে 5 বা 6 মাসে সেই সমস্যার সফল সমাধান করা সম্ভব হয় না। তবে এটুকু নিশ্চিত করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন এবং সরকারের অংশীদাররা রয়েছেন, সবাই মিলে সেই সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বিদেশি বিনিয়োগ আসবে, আমরা আমাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি, এবং ইনশাআল্লাহ মধ্যমেয়াদে বাস্তবসম্মত জ্বালানি সংকটের সমস্যা সমাধান হবে। আমরা সামনের দিনগুলোতে চাই আরো বেশি বিনিয়োগ আসুক। এ কারণেই আমাদের বাজেটটা ছিল অনেক বেশি প্রো বিজনেস, প্রো ইনভেস্টমেন্ট, এবং আমরা চাই কর্মসংস্থান সৃষ্টি হোক পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে, ওভারসিজ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। যে শিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি সেটা অনেকটা ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর প্রতিফলন। এখানে আমাদের যারা শিক্ষার্থী বের হচ্ছিল তাদের মাঝে যোগ্যতা এবং দক্ষতা যথেষ্ট ঘাটতি। মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চান যেখানে আমরা একদিকে সুনাগরিক হিসেবে গড়ে তুলব, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ আমাদের শিক্ষার্থীদের ভিতর সঞ্চারিত করব, একই সাথে তাদেরকে কিভাবে স্কিলস এবং ক্যাপাসিটি ডেভেলপ তৈরি করা যায়
কিভাবে তাদেরকে রিয়েল ওয়ার্ল্ড এমপ্লয়মেন্টের জন্য এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা তৈরি করা যায়, সেগুলো নিয়ে কাজ করব। শিক্ষা সংস্কারের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা 1 লক্ষের মতন আমাদের সোশ্যাল কেয়ারের পাশাপাশি মেডিকেল কেয়ার হিসেবে রিক্রুট করতে চাচ্ছি। হেলথ কেয়ার, যারা হেলথ কেয়ারে সেই 1 লক্ষের ভিতর 80,000-এর মতন হবে নারী। অর্থাৎ আমাদের লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা এবং সেই কর্মসংস্থানের পাশাপাশি সেবাধর্মী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি। শিক্ষা স্বাস্থ্য শুধু না, প্রায় প্রতিটা ক্ষেত্রে আমাদের যে লক্ষ্য, যদি সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়া, তাদের সমস্যার সমাধান করা, বৃক্ষরোপণ কর্মসূচি, হাল খনন কর্মসূচি, সেগুলো সর্বজনীন। আমরা চাই এখানে শহর এবং গ্রামের মাঝে বিভেদ এবং বৈষম্য কমে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমি জড়িত খুব ছোট্ট কিছু উদাহরণ দিতে পারি। আমাদের মিড ডে মিল, অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর জন্য আমরা পর্যায়ক্রমে স্কুলে টিফিনের ব্যবস্থা করি। সবার জন্য সেই ইউনিফর্ম শুরু করতে যাচ্ছি। আমরা এমন শিক্ষা ব্যবস্থা করতে চাই যেখানে শহরের বেস্ট স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে যে টিচিং ম্যানুয়াল থাকছে, একদম অজপাড়াগা, যেখানে তো ভালো রাস্তা নাই, সেখানে আমরা সেই শিক্ষা ইকুয়ালিটি এবং ফেয়ারনেসের মাধ্যমে নিশ্চিত করতে চাই। আমরা টিচারদের ট্রেনিংকে প্রাধান্য দিতে চাই, কারণ আগামী বাংলাদেশ গড়ে তুলবে যে শিক্ষার্থীরা, তারা যদি হয় কান্ডারি, তবে তাদেরকে যারা তৈরি করবে সেই শিক্ষকরা হবেন এই কান্ডারি তৈরি কারিগর। ওনাদেরকে কিভাবে আরো বেশি ক্ষমতায়। আমাদের অবশ্যই এখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ, দেশ জুড়ে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন। এই বাংলাদেশকে আমরা সবাই মিলে তাকে কাঁধে মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।